আমরা আজকে পড়বো মাল্টিফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল এবিলিটিস থিওরি, যেটা ইচ্ছা বলা যায়, দুটোই এটাকে বলা হয়। কার দেওয়া? থার্স্টনের দেওয়া। বাংলা যদি বলা হয় তাহলে বলা হবে বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক মানসিক ক্ষমতা। এখানে থার্স্টন 7টি প্রাইমারি মেন্টাল এবিলিটিসের কথা বলেছেন। এর আগে পর্যন্ত যে থিওরিটা নিয়ে আলোচনা করা হতো বা যে থিওরিটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হতো সেটা হলো স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি। জিআরএস ফ্যাক্টর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক ইন্টেলিজেন্সের যে থিওরিটা ছিল সেটাই সবথেকে বেশি গুরুত্ব পেত। কিন্তু থার্স্টন যখন এলেন তিনি বললেন যে জি ফ্যাক্টর থিওরি বা 2 ফ্যাক্টর থিওরি যেটা আছে সেটা সেটা দিয়ে ইন্টেলিজেন্সকে ডিসক্রাইব করা যায় না। তিনি সেটাকে রিজেক্ট করলেন। তিনি নিজের প্রাইমারি এবিলিটিসের যে থিওরিটা সেটাকে প্রপোজ করলেন। তিনি বললেন যে বুদ্ধিমত্তা 7টা ফ্যাক্টরের উপর নির্ভর করে, আর সেই 7টা ফ্যাক্টর হলো এই কটা। কি কি 7টা ফ্যাক্টর বা এবিলিটিস কি কি ছিল? ভার্বাল কম্প্রিহেনশন, ওয়ার্ড ফ্লুয়েন্সি, নিউমেরিক্যাল এবিলিটিস, স্পেশাল ভিজুয়ালাইজেশন, মেমোরি, পারসেপচুয়াল স্পিড, ইন্ডাকটিভ রিজনিং। এই 7টা এবিলিটিসকে প্রাইমারি কেন বলা হচ্ছে? কারণ থার্স্টনের মতে এগুলোকে আর ব্রেক করা পসিবল না। মানে আমরা যদি ইন্টেলিজেন্সকে ব্রেক করি তাহলে এই 7টা এবিলিটিস পাবো, আর যদি এই 7টা এবিলিটিসকে ফার্দার আমরা ব্রেক করতে যাই তাহলে আমরা কিছু পাবো না। এবার আমরা 7টা মেন্টাল এবিলিটিস সম্পর্কে পড়ব। 1 নম্বর, ভার্বাল কম্প্রিহেনশন, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রসেস ভার্বাল ইনফরমেশন। মানে আমি যে কথাটাকে বলছি বা অন্য কেউ একজন কথা বলছে, আমি সেই কথাটাকে বুঝতে পারছি, এইটা হলো ভার্বাল কম্প্রিহেনশন। মানে কোনো ভয়েস, মানে কথা বলা যে ইনফরমেশন, আমি যখন কথা বলছি একটা ইনফরমেশনকে আমি প্রোভাইড করছি, এই ইনফরমেশনটাকে বোঝার ক্ষমতা, এটা হলো ভার্বাল কম্প্রিহেনশন। তারপর ওয়ার্ড ফ্লুয়েন্সি, এবিলিটি টু প্রডিউস ওয়ার্ড র্যাপিডলি। মানে এই যে কথা বলছি, কথা বলার জন্য যে ওয়ার্ড দরকার সেই ওয়ার্ডটাকে প্রডিউস করার ক্ষমতা, যত বেশি তাড়াতাড়ি ওয়ার্ড প্রডিউস করতে পারবো তত ওয়ার্ড ফ্লুয়েন্সি ভালো। তারপর আছে নিউমেরিক্যাল এবিলিটি, স্কিল ইন পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশনস অ্যান্ড সলভিং নিউমেরিক্যাল প্রবলেমস। নিউমেরিক্যাল প্রবলেমস মানে সংখ্যার সমস্যাগুলো সমাধান করা, হিসাব নিকাশ করা। আর অ্যারিথমেটিক অপারেশনস মানে কি পাটিগণিতের সমস্যাগুলোকে সমাধান করা, বেসিক্যালি ম্যাথ রিলেটেড প্রবলেম এটাকে সলভ করার ক্ষমতা। নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার ক্ষমতা হলো নিউমেরিক্যাল এবিলিটি। স্পেশাল ভিজুয়ালাইজেশন, এবিলিটি টু ভিজুয়ালাইজ অ্যান্ড ম্যানিপুলেট অবজেক্ট ইন স্পেস। মানে কোনো বস্তুর আকার আকৃতিকে মনের মধ্যে দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করার ক্ষমতা। আর কি ম্যানিপুলেট করা, মানে বস্তুর আকৃতি চেঞ্জ করতে পারা মনের মধ্যেই, অ্যাকচুয়ালিতে নয়। ঘরের মধ্যে জিনিসপত্র সরিয়ে বা কোনো জিনিসকে এখান থেকে ওখানে রেখে সেই জিনিসটা কেমন দেখতে লাগবে সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারা, তার জন্য ঘরের জিনিসপত্রকে সরানোর প্রয়োজন পড়ছে না তাকে। যেমন একজন আর্কিটেকচার, সে একটা ঘরকে দেখে বলে দেয় যে এই জিনিসটাকে এখানে রাখো, ওই জিনিসটাকে ওখানে রাখো, এই জিনিসটা যদি এখানে থাকে তাহলে হেভি দেখতে লাগবে বা ফালতু দেখতে লাগবে। তো এই যে ভিজুয়ালাইজ করতে পারলো, এটাই হলো স্পেশাল ভিজুয়ালাইজেশন। তারপর 5 নম্বর আছে মেমোরি, ক্যাপাসিটি টু রিকল ইনফরমেশন। মানে ইনফরমেশনকে মনে রাখার ক্ষমতা, মনে করার ক্ষমতা না, মানে মেমোরি মানে স্মৃতি, অর্থাৎ তথ্যকে মনে রাখার ক্ষমতা বা স্মরণ করতে পারা, এটাই হলো মেমোরি। খুবই সহজ। পারসেপচুয়াল স্পিড, এবিলিটি টু কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি ইন্টারপ্রেট ভিজুয়াল ডিটেলস। মানে আমরা যা যা দেখছি সেগুলোকে দ্রুত বুঝতে পারা, মানে জিনিসটা কি, তার মিনিং কি সেটা বোঝার ক্ষমতা। আমরা যা যা দেখছি সেটা একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমাদের ব্রেনের মধ্যে যায়, ব্রেন তারপর কি করে, ব্রেন সেই ইনফরমেশনটাকে বোঝার চেষ্টা করে। যেমন আমি দেখলাম, যেমন একটা জিনিস দেখতে পাচ্ছি, তার দুটো চাকা আছে, একটা তার রং কালো, একটা বড় মতো, ভিতরে লোকজন বসতে পারবে, সেটা আবার যাতায়াত করে। তো এই ইনফরমেশনটা যখন আমার ব্রেনের মধ্যে গেল, ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করে বললো যেটা একটা গাড়ি। তো এই যে ইন্টারপ্রেট করতে পারলো আমার দেখা ইনফরমেশনটা, সেটাই হলো পারসেপচুয়াল
স্পিড মানে পারসেপশন, এটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল স্পিড। তারপর 7 নম্বর যে এবিলিটির কথা তিনি বলেছিলেন সেটা হলো ইন্ডাকটিভ রিজনিং, মানে কি এবিলিটি টু আইডেন্টিফাই প্যাটার্নস, মেক জেনারেলাইজেশনস অ্যান্ড সলভিং প্রবলেমস লজিক্যালি, মানে প্যাটার্ন আইডেন্টিফাই করা, মেক জেনারেলাইজেশনস মানে কি, মানে সারাংশ তৈরি করা। আমি একটা গোটা গল্প পড়লাম, তারপর তার সারাংশটা বানালাম, সেটা হলো জেনারেলাইজ করলাম, যে জিনিসটা পুরো গোটা গল্পটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এটা হলো জেনারেলাইজেশন। আর কি যুক্তি দিয়ে প্রবলেম সলভ করা, এগুলো হলো ইন্ডাকটিভ রিজনিং। এবার আমরা পড়বো কিছু ইম্পর্টেন্ট ক্রিটিসিজম, অ্যাকচুয়ালি দুখানাই পড়বো। থার্স্টনের 1 নম্বর, থার্স্টন জি ফ্যাক্টর বা জেনারেল ইন্টেলিজেন্সের যে আইডিয়াটা ছিল সেটাকে রিজেক্ট করেছিলেন, মানে সেটাকে তিনি ভুল বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন জেনারেল ইন্টেলিজেন্সকে নিয়ে আরও গবেষণা হয় বা ইন্টেলিজেন্সকে নিয়ে আরও গবেষণা হয়, আরও স্টাডিজ হয়, তখন দেখা যায় যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। তাই জন্য থার্স্টনকে এক্ষেত্রে ক্রিটিসাইজ করা হয়েছিল, কারণ তিনি নিজের থিওরিতে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য কোনো জায়গা রাখেননি। 2 নম্বর হলো কমপ্লেক্সিটি। অন্য সাইকোলজিস্টরা বললেন যে থিওরিটা অ্যাকচুয়ালি অনেক বেশি কমপ্লেক্স বা জটিল এবং ব্যবহারিক দিক থেকেও লেস প্র্যাকটিক্যাল, মানে এডুকেশনের ক্ষেত্রে বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এগুলোকে এতটা ইজিলি ব্যবহার করা পসিবল হবে না।